ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। লিবারহান কমিশন রিপোর্টে জানিয়েছিল বাবরি মসজিদে হামলা ছিল পূর্ব পরিকল্পিত। রাম মন্দির মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট বলেছিল মসজিদ ধ্বংসের ঘটনা গুরুতর আইন ভঙ্গ, কিন্তু এই মামলায় বিশেষ সিবিআই আদালত সব অভিযুক্তকে বেকসুর খালাস করায় প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। जनादेश है, मंदिर बनना चाहिए और नई दिल्ली में बैठे हुए शासक इस बात को समझे। বাবরি মসজিদ ধ্বংসের আগের দিন লখনৌয়ে এক সভায় এই ভাষণ দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আদবানি। বাবরি মসজিদ ধ্বংসের 28 বছর পর বিশেষ সিবিআই আদালত রায় দিল মসজিদ ধ্বংসের ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল না, এর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল না। তবে এই রায় মেনে নিতে পারছেন না আইনজ্ঞদের অনেকেই। এইসব সুপ্রিম কোর্টের বিচারপতিদের এইসব বিবৃতি পড়লে আজকের এই যে রায়, যেখানে বিচারক বলছেন কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, এটা কিন্তু মিল খাচ্ছে না, এটার সঙ্গে এটা কিন্তু একদম মিলছে না। এই রায় পড়ে আমি একটি মন্তব্য করব যে রবীন্দ্রনাথ যে বলেছিলেন অনেকদিন আগে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, সেই কথা যে আজও প্রাসঙ্গিক সেটা আমি বুঝতে পারছি। বিজেপির এই নেতারা যারা আজকে অ্যাকিউজড, যেই ধরনের কথাবার্তা বলেছেন, উস্কানিমূলক কথাবার্তা, সেগুলো কিন্তু অন রেকর্ড। তো সুতরাং সেই অ্যাসপেক্টটা ট্রায়াল কোর্ট কেন দেখলো না, আমি কিন্তু সেটা বুঝতে পারছি না। বিরোধীরা প্রশ্ন তুলছে, বাবরি মসজিদ ধ্বংসের 1 বছর আগে রাম মন্দির নির্মাণের দাবিতে আদবানি রথযাত্রা, তা ঘিরে সাম্প্রদায়িক হিংসা, তারপর করসেবকদের অযোধ্যায় জমায়েত, এসবের মধ্যে কি কোনো সম্পর্কই খুঁজে পেল না বিশেষ সিবিআই আদালত? उमा भारती ने कहा था कि एक धक्का और दो, बाबरी मस्जिद तोड़ दो। आडवाणी की रथ यात्रा जहां कहीं भी भारत में गई, वहां पर खूनरेजी हुई, मासूम लोगों का कत्ल हुआ, जायदादें जलाई गई, खानदान उजड़ गए, बर्बाद हुए। और आज ये फैसला आता है सीबीआई कोर्ट का, जिसमें कहते हैं कि वो स्पॉन्टेनियस नहीं था। तो हम ये जानना चाहते हैं कि भाई साहब, ये कितने दिन, कितने महीने लगेंगे प्रिपरेशन के लिए ताकि वो स्पॉन्टेनियस ना हो। বাবরি মসজিদ ধ্বংসের আগের রাতে অর্থাৎ 1992 সালের 5ই ডিসেম্বর লখনৌয়ে এক বিরাট জনসভার আয়োজন করা হয়, যেখানে ভাষণ দেন অটল বিহারী বাজপেয়ী থেকে লালকৃষ্ণ আদবানি। नुकीले पत्थर निकले, उन पर तो कोई नहीं बैठ सकता। तो जमीन को समतल करना पड़ेगा, बैठने लायक बनाना पड़ेगा। उस संकल्प की पूर्ति के लिए बलिदान करना होगा तो बलिदान करेंगे, क्या करना होगा क्या करेंगे। सरकार की कुर्बानी देनी होगी, सरकार की कुर्बानी देनी, लेकिन उत्तरदायित्व की भाषा नहीं छोड़ेंगे, उत्तरदायित्व का आचरण नहीं छोड़ेंगे। यह चीज है जिन दोनों का सम्मिश्रण, एक तरफ तो कोर्ट का आदर, दूसरी तरफ जनादेश का आदर। जनादेश है, मंदिर बनना चाहिए और नई दिल्ली में बैठे हुए शासक इस बात को समझे। বাবরি মসজিদ ধ্বংসের 10 দিন পর তদন্তের জন্য তৈরি হয় লিবারহান কমিশন। 17 বছর তদন্ত চালিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি মনমোহন সিং লিবারহান রিপোর্ট দেন, মসজিদে হামলা পূর্ব পরিকল্পিত ছিল, আরএসএস ক্যাডারদের বিশেষ দলকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ঘটনাস্থলে নেতারা পরিচালনার দায়িত্বে ছিলেন। বাবরি মসজিদ ধ্বংসের সময় উত্তরপ্রদেশে বিজেপির সরকার, মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, তিনিও মসজিদে তাণ্ডব আটকানোর চেষ্টা করেননি বলে অভিযোগ ওঠে। 6 दिसंबर को लगभग 1 बजे जब केंद्र सरकार के गृह मंत्री श्री एस चौहान साहब का मेरे पास फोन गया और कहा कि हमारे पास ये सूचना है कि कार सेवक गुम्बद पर चढ़ गए। आपके पास क्या सूचना है? तो मैंने कहा कि मेरे पास थोड़ा सा एक कदम आगे की है कि कार सेवक गुम्बद पर चढ़ गए हैं और कार सेवकों ने गुम्बद को तोड़ना भी शुरू कर दिया। গত বছর রাম মন্দির মামলা রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চও বলেছিল
1992 সালের 6 ডিসেম্বর মসজিদ ধ্বংসের ঘটনা গুরুতর আইন ভঙ্গ। এই প্রেক্ষাপটে বিশেষ সিবিআই আদালত সমস্ত অভিযুক্তকে বেকসুর খালাস করে দেওয়ায় বিশেষ সিবিআই আদালতের রায় নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েনি কংগ্রেস। विशेष अदालत का यह निर्णय साफ तौर से सुप्रीम कोर्ट के निर्णय के भी प्रतिकूल है। কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য তথা লোকসভার দলনেতা অধীর চৌধুরী কটাক্ষের সুরে টুইট করেছেন, যখন ন্যায় বিচার মেলে না তখন সৎ ব্যক্তিরা সন্ত্রস্ত হন, মন্দ ব্যক্তিদের কাছে তা আনন্দের। যখন সরকারের পক্ষে কোনো রায় আনন্দদায়ক হয় তখন রায়দানকারী পুরস্কৃত হন। একই ঘটনার পুনরাবৃত্তি হয়ে চলেছে। দেশের জুডিশিয়ারি দিন দিন মোদিশিয়ারিতে পরিণত হচ্ছে। সিপিএম এর পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিমও একই সুরে টুইট করেছেন, 500 বছরের পুরনো মসজিদ আত্মহত্যা করেছে, বিচারকের পদোন্নতি কবে হবে? যদিও অবসরপ্রাপ্ত বিচারপতিদের একাংশের মতে এ ধরনের মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সাক্ষীরা, তার ভিত্তিতেই রায় দিয়েছেন বিচারক। এখন সুপ্রিম কোর্ট যেটা বলেছে এটা দুর্ভাগ্যজনক, সেটা আমরা সকলেই বলবো দুর্ভাগ্যজনক। এটাকে কেউ বলবেন যেন এটা সৌভাগ্যের প্রতীক, সেটা নয়। যে কোনো জিনিস ভাঙা বা ইত্যাদি সেটা অন্য আসপেক্ট, সেটা ব্যাপার নয়। ব্যাপার হলো সুপ্রিম কোর্ট যখন এই মন্তব্য করেছেন তখন কিন্তু সাক্ষী সুপ্রিম কোর্টের কাছে ছিল না। সাক্ষী কি রেকর্ডে কি বলেছে, এসে কোর্টে দাঁড়িয়ে কি বলেছে তার উপর বিচার হয়েছে। আমি বিচারক হিসেবে বলছি, সাক্ষী এসে কোর্টে কি বলবে তার উপরই মূল মামলা চলে। হয়তো সত্য ঘটনা সাক্ষী এসে কোর্টে মিথ্যা কথা বলছে, আমরা অনেক সময় বুঝতে পারি, কিন্তু আমাদের কিছু করার থাকে না। সব মিলিয়ে বাবরি ধ্বংসের মামলার নিষ্পত্তি হলো তা নিয়ে বিতর্ক রয়েই গেল। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।